আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নিজের চালে নিজেই একের পর এক ধরা খাচ্ছেন অধ্যাপক ইউনূস। ঐক্য দেখাতে নিউ ইয়র্কের সফর সঙ্গী হিসেবে বিএনপির 2 জন সহ 3 দলের 4 নেতাকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। বিএনপি থেকে 2 জন হওয়ায় গোস্বা করেছেন তার বাকি 2 মিত্র জামায়াত ইসলামী ও এনসিপি। শেষ পর্যন্ত মিত্রদের মান ভাঙাতে এই 2 দলের আরো 2 নেতাকেও সাথে নিয়ে যাচ্ছেন। আবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য বিশেষজ্ঞ প্যানেলের পরামর্শে কাজ করতে গিয়ে অন্তর্বর্তী সরকারের বিপদ বাড়ছে। শেষ মুহূর্তে সরকারের নজরে এসেছে বিশেষজ্ঞ প্যানেলের পরামর্শ অনুযায়ী সাংবিধানিক আদেশ জারি করে জুলাই সনদ জারি করলে খোদ অন্তর্বর্তী সরকারই অকার্যকর হয়ে যাবে। কারণ সনদে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের কথা বলা হয়েছে। ফলে সংবিধানের অন্তর্বর্তী সরকারের কোনো বিধান না থাকায় খোদ নিজেদের গদি হারানোর শঙ্কা পেয়ে বসেছে অধ্যাপক ইউনূস ও তার মিত্রদের। এমন শঙ্কায় মিত্রদের সাথে দেন দরবার আর বোঝাপড়া করতে আমেরিকা ছুটে গেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সূত্রগুলো বলছে যুক্তরাষ্ট্র বসে মিত্রদের মধ্যে আগামী নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে সমঝোতার জন্য আলোচনা হওয়ার কথা ছিল, কিন্তু অধ্যাপক রিয়াজের প্রস্তাবে নিজের গদি হারানোর শঙ্কায় সে আলোচনার মোড় এখন ঘুরে গেছে। ফলে মিত্রদেরকে সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদের প্রস্তাব থেকে ফিরিয়ে আনাই হবে নিউ ইয়র্কে বসে আলোচনার মূল জায়গা। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূস বাংলাদেশে ক্ষমতার মসনদে বসার প্রথম 10 মাসে 11টি দেশ সফর করেছিলেন। নির্বাহী আদেশে নিজের এবং নিজের প্রতিষ্ঠানের কোটি কোটি টাকা কর মওকুফের পর রাষ্ট্রীয় টাকায় তার ও তার মিত্রদের এমন প্লেজার ট্রিপ ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল। সবশেষ লন্ডন সফরে গিয়ে বহু চেষ্টা করেও ব্রিটিশ প্রধানমন্ত্রীর দেখা না পাওয়াটাকে বিশ্লেষকরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক বড় ব্যর্থতা বলে মনে করেন। আবার লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠকের কারণে 2 মিত্র জামায়াত ইসলামী এবং এনসিপি গোস্বা করে বসে। তখন তিনি পড়েছিলেন শ্যাম রাখি না কুল রাখি অবস্থায়। সব দিকে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মৃদু ঘোষণা দিয়ে দেন। সেই ঘোষণায় সংকট আরো বেড়েছে। 2 মিত্র এনসিপি ও জামাত অধ্যাপক ইউনূসের জন্য বিপদ বাড়াচ্ছে। অবশ্য অনেকে মনে করেন জামাত ও এনসিপির এই অবস্থান চাইনিজের সেট মেনুর মতোই, আগে থেকে ঠিক করা নাটক। তারেক রহমানের সাথে লন্ডন বৈঠকের আলোচনা অনুযায়ী 15ই আগস্টের মধ্যে শেষ হওয়ার কথা ছিল জুলাই সনদ আর জাতীয় ঐকমত্য কমিশনের নাটক। না পেরে প্রথমে 1 মাস মেয়াদ বাড়ানো হয়, তাতেও কাজ হয়নি, বাড়িয়েছে আরো 1 মাস। 15ই অক্টোবর শেষ হবে সেই মেয়াদ। মিত্রদের মন রাখতে কয়েক দফা নানাভাবে ঘষা মাজা করে অধ্যাপক রিয়াজের কমিশন 11ই সেপ্টেম্বর সনদের খসড়া চূড়ান্ত করেছে। এতে থাকা সংস্কারের 84টি সিদ্ধান্তের 11টিতে বিভিন্ন দলের আপত্তি রয়েছে। দর্শক, গত 13 মাসে একটি দৃশ্য বেশ পরিচিত হয়ে উঠেছে। সেটি হলো এনসিপি আর জামাত যা বলে তা যেমন অধ্যাপক ইউনূস শুনে, আবার অধ্যাপক ইউনূস যখন তাদের ডাকে তখনই তারা সাড়া দেয়। এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্কে অবাক করা বিষয় হলো মাত্র 11টি বিষয় আগামী নির্বাচিত সংসদে শুরু হবে এই সিদ্ধান্ত জামাত ও এনসিপি মানছে না। যে কারো কাছে মনে হতে পারে পিআর পদ্ধতিতে নির্বাচন কিংবা গণপরিষদ নির্বাচন এগুলো লোক দেখানো নাটক ছাড়া আর কিছুই নাই। এখনো পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন সহ কয়েকটি সিদ্ধান্ত ক্ষমতায় গেলে বাস্তবায়নে রাজি নয় বিএনপি। আবার পিআরের দাবিতে আন্দোলনে নেমেছে জামাত সহ 7 দল। এর মধ্যে মূল ফ্যাসাদবাদে জুলাই জাতীয় সনদ কিভাবে বাস্তবায়িত হবে তা নিয়ে ঐকমত্য কমিশন এ নিয়ে 2 দফা আলোচনা করে নিজেদেরকে ঠিক করা একটি বিশেষজ্ঞ টিমের সাথে। সে টিমে ছিলেন 2 জন বিচারপতি, 1 জন আইনের শিক্ষক এবং 3 জন আইনজীবী। এই 6 জনের মধ্যে 2 জন বিএনপি ও 2 জন জামাতের সমর্থক হিসেবে পরিচিত, আর বাকি 2 জন ডক্টর কামাল হোসেনের ঘনিষ্ঠ। শেষ পর্যন্ত এই 6 বিশেষজ্ঞের পরামর্শে গত 17ই সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সাথে
সংলাপে ঐকমত্য কমিশন 3টি প্রস্তাব তুলে ধরে। সেগুলো হলো: 1, অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণার 22 নম্বর অনুচ্ছেদের অধীনে একটি সাংবিধানিক আদেশ জারি করতে পারে যেখানে জুলাই সনদে উল্লেখিত মৌলিক সংস্কার প্রস্তাবগুলো থাকবে। এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। দ্বিতীয়ত, ওই আদেশে গণভোটের বিধান রাখা যেতে পারে এবং সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট হবে। সবশেষ যদি গণভোটের হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে তা কার্যকর হওয়ার তারিখ থেকেই অনুমোদিত হবে। সরকার একাধিক সূত্রগুলো বলছে এই 3টি প্রস্তাব নিয়ে সমঝোতার জন্য অধ্যাপক ইউনূস 3 মিত্রদলের 4 সদস্যকে নিজের সাথে নিউ ইয়র্কে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেখানেও বাধে বিপত্তি। জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনে অংশ নিতে অধ্যাপক ইউনূস 21শে সেপ্টেম্বর মধ্যরাতে বাংলাদেশ ছাড়বেন। 17 সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা জানান, প্রতিনিধি দলে অংশ নেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। বিএনপির সদস্য 2 জন হওয়ায় নিজেদের ছোট দল ভাবতে শুরু করে অন্য 2 মিত্র। তারা গো ধরেন তাদেরও সদস্য সংখ্যা সমান করতে হবে। দৈনিক সমকালের রিপোর্টে বলা হয়েছে, প্রতিনিধি দলে বিএনপির 2 নেতা থাকায় জামাত ও এনসিপি তাদের দল থেকে 2 জন করে প্রতিনিধি নিতে সরকারকে অনুরোধ করে। তবে নির্ধারিত সময়ের মধ্যে ভিসা প্রক্রিয়া শেষ করা কঠিন হয় আগে থেকে যাদের মার্কিন ভিসা ছিল তাদের বেছে নেওয়া হয় প্রতিনিধি দলে। নতুন করে জামাতের পক্ষে আমির ডক্টর নকিবুর রহমান, যিনি এরই মধ্যে যুক্তরাষ্ট্রে আছেন, তিনি এবং এনসিপির পক্ষ থেকে তাসনিম যারা, তিনিও আছেন যুক্তরাষ্ট্রে। দর্শক, গত বছর অধ্যাপক ইউনূস একই সম্মেলনে যাওয়ার সময় তার পিআর টিম থেকে ফলাও করে প্রচার করা হয়েছিল মাত্র 8 জনের টিম নিয়ে তিনি নিউ ইয়র্ক সফরে যাচ্ছিলেন। পরে দেখা গেছে 57 জনের বহর নিয়ে তিনি যুক্তরাষ্ট্র ঘুরতে গিয়েছিলেন। তবে এবার কতজনের টিম নিয়ে যাচ্ছেন সেটি এখনো খোলাসা করেনি তার দপ্তর। সূত্রগুলো বলছে, 3 মিত্র দলকে সাথে নিয়ে যাওয়ার উদ্দেশ্য 2টি। 1, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচির নামে অধ্যাপক ইউনূসের জন্য কোনো বিব্রতকর পরিস্থিতি তৈরি করলে সেটি এই 3 মিত্র দলকে দিয়ে ঠেকানো। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাতময় পরিস্থিতি তৈরি করে এমন ন্যারেটিভ দাঁড় করানো যাতে এটি তুলে ধরা যায় যে ফ্যাসিস্টের বিরুদ্ধে সরকারের পক্ষে 3টি দলই এক হয়ে কাজ করছে। তবে আসল উদ্দেশ্যটি ভিন্ন। সেটি হলো 3 মিত্রের মধ্যে আগামী নির্বাচনে আসন ভাগাভাগির আলোচনা, যেটি অনেক দিন ধরে শুরু করা যাচ্ছে না, সেটির স্পর করে ফেলা। জামাত সহ ইসলামী দলগুলো এবং এনসিপি সহ অন্যান্য মিত্র দল সব মিলিয়ে বিএনপির কাছ থেকে 80 থেকে 100টি আসন চেয়েছে। এছাড়া 30 থেকে 50টি আসন উন্মুক্ত রাখার প্রস্তাব দিয়েছে। সূত্রগুলো বলছে, এই আসন ভাগাভাগি নিয়ে সমঝোতা হলে জুলাই সনদ নিয়ে কোনো উচ্চ বাচ্য করবে না কোনো মিত্র দলই। তবে সেখানেও শেষ মুহূর্তে বিপত্তি বেঁধে গেছে। বিপত্তিটি বাঁধিয়েছেন অধ্যাপক আলী রিয়াজ। সে বিপত্তি অধ্যাপক ইউনূসের জন্য এমন একটি সমস্যা তৈরি করেছে যেটির কারণে কমিশনের প্রস্তাবিত সুপারিশ অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়িত হলে অন্তর্বর্তী সরকারের আর অস্তিত্বই থাকবে না। বিশেষজ্ঞ প্যানেলের পরামর্শ অনুযায়ী ডক্টর রিয়াজের কমিশনের প্রস্তাব হলো, সনদে যেসব সাংবিধানিক সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে সাংবিধানিক আদেশ জারি করলে তার সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে যাবে। আর সনদে বলা হয়েছে নির্বাচনকালীন সরকার হবে তত্ত্বাবধায়ক সরকার, কারণ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সব দলই ঐক্যমত্যের কথা জানিয়েছে। এখন কমিশনের সুপারিশ অনুযায়ী জুলাই ঘোষণাপত্রের 22 ধারা অনুযায়ী সাংবিধানিক আদেশ জারি করা হলে অটোমেটিক্যালি অন্তর্বর্তী সরকার বিলুপ্ত হয়ে যাবে। কারণ গত বছরের 8 আগস্ট সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী আদালতের মতামতের ভিত্তিতে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল তার কোনো অস্তিত্ব বর্তমান সংবিধানে নেই। আবার জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন অধ্যাপক ইউনূস, কিন্তু এই ঘোষণার কোনো আইনগত ভিত্তি নেই। ফলে তার অধীনে কিভাবে সাংবিধানিক আদেশ জারি করা হবে? সরকার একাধিক সূত্র বলছে, সনদ বাস্তবায়নে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করা যায় কি না এমন প্রস্তাব বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে। এখানেও সরকারের শঙ্কা আছে।
আদালতের মত যদি সাংবিধানিক আদেশের পক্ষে যায় তাহলে বিলুপ্ত হয়ে যাবে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বিশেষ করে সেনা প্রধানের সাথে প্রধান বিচারপতির একান্ত বৈঠকের পর সে ঝুঁকি নিতে রাজি নন অধ্যাপক ইউনূস ও তার মিত্ররা। 20 সেপ্টেম্বরের বৈঠকে অধ্যাপক রিয়াজ সরাসরি বলেছেন, সরকার রাজনৈতিক বিষয়কে আদালতে নিয়ে যেতে চায় না। শেষ মুহূর্তে এমন শঙ্কার বিষয় ধরা পড়ায় ওই রাতেই আমেরিকা চলে গিয়েছেন অধ্যাপক আলী রিয়াজ। সূত্রগুলো বলছে 3 মিত্রের সাথে অধ্যাপক ইউনূস যে বৈঠক করবেন সেখানে অধ্যাপক রিয়াজও থাকবেন। আসন ভাগাভাগি সমঝোতার চেয়ে এখন সরকারের কাছে গুরুত্বপূর্ণ হলো সাংবিধানিক আদেশের প্রস্তাব থেকে সরে আসা এবং কোনোভাবেই যাতে সনদ নিয়ে আদালতে যেতে না হয়। শেষ পর্যন্ত রাষ্ট্রীয় টাকায় ডক্টর ইউনূসের মিত্রদের মধ্যে কতটুকু সমঝোতা হয় সেটার জন্য কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। পৃথিবীতে সব থেকে প্রভুভক্ত প্রাণীর নাম কি আপনারা জানেন? পৃথিবীতে সব থেকে প্রভুভক্ত প্রাণীর নাম হচ্ছে কুকুর। এবং কুকুর এমন একটা গোলাম শ্রেণীর প্রাণী যে কিনা যদি একবার তার মনিবের পুষ মানে সেক্ষেত্রে তার মনিবকে রক্ষার জন্য যা যা করা দরকার প্রত্যেকটাই করবে। এবং বর্তমানে বাংলাদেশের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সব থেকে প্রভুভক্ত গোলাম কিংবা গোলামের পুত কিংবা কুকুর বললেও ভুল হবে না, সেটা ডাস্টবিন শফিক। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্রেস সচিব ডাস্টবিন শফিক একজন প্রথম শ্রেণীর প্রথম ধাপের প্রভুভক্ত কুকুর। এই ব্যক্তি তাকে তার এলাকার লোকজন গণশত্রু হিসেবে আখ্যায়িত করে, অর্থাৎ সে জনগণের শত্রু, গণমানুষের শত্রু, সে বাংলাদেশের শত্রু। এই ডাস্টবিন শফিক একজন প্যাথোলজিক্যাল লায়ার, মানে মিথ্যাটা কত সুন্দরভাবে উপস্থাপন করতে হয় ডক্টর ইউনূস তাকে প্রপার সেই শিক্ষাটা দিয়েছে। ইউনূস তো একজন প্যাথোলজিক্যাল লায়ার, আন্তর্জাতিক মিথ্যাবাদী। সে প্রত্যেকটা কথা আমার মনে হয় মিথ্যা কথা বলে, মানে সত্যি কথা মনে হয় না ইউনূস বলতে পারে। ঠিক সেই শিক্ষাটা সেই ডাস্টবিন শফিককে প্রপার ওয়েতে দিয়েছে। ডাস্টবিন শফিক কি নাই যেটা নিয়ে সে মিথ্যাচার করে নাই? বাংলাদেশের প্রত্যেকটা ইস্যু, রাষ্ট্র, অর্থনীতি, বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা, প্রশাসন, দ্রব্যমূল্য, মানে বাংলাদেশের প্রত্যেকটা ইস্যুতে সে কথা বলবে। ইউনূসের প্রেস সচিব যেহেতু শফিক, তার মানে শফিকের মুখ দিয়ে যে কথাগুলা বের হয় সেটা সরকারের কথা, সেটা প্রধান উপদেষ্টা ইউনূসের কথা। তো এই মিথ্যুক এখন চরম ভয়ে আছে। রিসেন্টলি তার পরিবারকে নিয়ে একদম লাড়াচাড়া দিয়েছিল না বাংলাদেশের মানুষ? তার যে স্ত্রী, তার যে সন্তান দেশের বাইরে থাকে, তাদেরকে নিয়ে লাড়াচাড়া দেওয়ার পর ডাস্টবিন শফিকের মুখ অনেকটা শুকিয়ে গিয়েছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে, ডাস্টবিন শফিকের প্রত্যেকটা অন্যায় অপরাধ মাফ করে দিবে বাংলাদেশের মানুষ কিংবা মুক্তিযুদ্ধপন্থী মানুষ কিংবা আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। কিন্তু গত বছর অমর 21 বইমেলায় শেখ হাসিনার ছবি দিয়ে যে ডাস্টবিন বানিয়েছিল, সেই ডাস্টবিনে আবার ময়লা ফেলে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেছিল। এটা তো আওয়ামীপন্থী কর্মী সমর্থকরা কখনো মেনে নেবে না। এবং এই সবকিছু নিয়ে ডাস্টবিন শফিক মারাত্মক ভয়ে আছে। আজকে একটা স্টেটমেন্ট দিয়েছে, আপনারা ভিডিওটা দেখেন। যারা খুব অনেক কিছু লিখে ফেলেন যে গভর্নমেন্টের পপুলারিটি জিরো, আমরা মানে অনেকে আবার ভাবেন যে আমরা কোথায় যাব। আমিও বোধহয় ডজন খানেক টিভিতে লোকরা এসে আমাকে বলছেন যে আপনি কি ইলেকশনের পরে কি আপনি কি দেশে থাকবেন নাকি পালিয়ে যাবেন? কি ভয়ানক কথাবার্তা। গভর্নমেন্টের পপুলারিটি জিরো না তো কি 100? এই গভর্নমেন্টের একটা সিঙ্গেল সফলতা আপনারা আমাকে বলতে পারবেন? যারা এই কমেন্টে এসে আমাকে গালমন্দ করেন, আমাকে স্বৈরাচারের দূষর বলেন, আমাকে ইন্ডিয়ার দালাল বলেন, আমি তো এগুলা সাদরে গ্রহণ করেছি। কিন্তু আপনারা একটু বিবেকের দরজা খুলে একটু নিজেকে প্রশ্ন করেন তো, এই গভর্নমেন্টের সফলতা কি? ডক্টর ইউনূস বলেছিল সে আন্তর্জাতিক খেলোয়াড়, পুরো বিশ্ব তার কাছে আসবে, তার কি প্রয়োজন বিশ্ব তাকে বলতেছে আপনার কি লাগবে বলেন। কিন্তু উল্টা হয়েছে, বাংলাদেশকে এখন আর কেউ ভিসা দেয় না। গত 14 মাসে বাংলাদেশে 3.5 লক্ষ বেকার হয়েছে নতুন। গার্মেন্টস ফ্যাক্টরি অর্ধেক বন্ধ হয়ে গেছে। বাংলাদেশের অর্থনীতির চাকা মোটামুটি একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়ে গেছে। রেমিটেন্স আশা কমে গেছে। কই রেমিটেন্স যোদ্ধা যারা আপনারা বলেছিলেন যে আপনারা ডক্টর ইউনূসকে বসিয়েছেন, আপনারা রেমিটেন্স দিয়ে ভাসিয়ে দেবেন, আপনাদেরকে এয়ারপোর্টে সেই সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, অথচ দুবাই এয়ারপোর্টের চিত্রটা দেখেন, সেখানে এই অবস্থায় বাঙালিরা ঘুমাচ্ছে ফ্লাইটের আশায়, কিন্তু ফ্লাইট পাচ্ছে না। বাংলাদেশটাকে
এই যে ধ্বংস করেছে, এখনো সে বলতেছে তাকে নাকি সাংবাদিকরা প্রশ্ন করে যে এই গভর্নমেন্ট চলে যাওয়ার পর আপনারা কি দেশ থেকে পালিয়ে যাবেন কিনা। আরে গোলামের ফুত ডাস্টবিন শফিক, তোকে বাংলাদেশের মানুষ পালাতে দিলে তো তুই পালাবি। তুই তো বুঝতে পারছিস যে তোর পায়ের নিচে মাটি নাই। তুই তো বুঝতে পারছিস যে তোর বস ডক্টর ইউনূস যদি কোনো ক্রমে পালিয়ে যেতে পারে, তুই পালাতে পারবি না, তোকে পালাতে দেওয়া হবে না। এয়ারপোর্টে যে ইমিগ্রেশন কর্মকর্তারা আছে তারাই তো তোকে পালাতে দেবে না, কারণ তুই তো এত মিথ্যা কথা বলেছিস, এত নির্যাতন নিপীড়ন করেছিস। তুই একজন প্রেস সচিব, তোর কাজ হচ্ছে গিয়া প্রেস উইংস দেখাশোনা করা। তুই থানায় ফোন করে আওয়ামী লীগের কর্মী সমর্থকদেরকে গ্রেফতার করার নির্দেশনা দিস। তুই ধানমন্ডি 32-এ যাতে কেউ শ্রদ্ধা জানাইতে না পারে সে ব্যাপারে তুই ইনস্ট্রাকশন দিস পুলিশকে। দুঃখিত, ওকে আমি তুই করে বলতেছি, কারণ ওকে সম্মান দেওয়ার মতো সম্মানী ব্যক্তি সে না। তুই বলেছিস ধানমন্ডি 32-এ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা যদি কোনো প্রকার শ্রদ্ধা জানাতে যায়, মিছিল মিটিং করে, প্রতিহত করা হবে। তুই প্রতিহত করার কে রে মহাজন? তুই কি সরকারের কোনো প্রশাসনের কোনো অংশ? তুই প্রশাসনের অংশ না, তুই প্রেস উইংস দেখ। তোর কাজ হচ্ছে গিয়ে মিডিয়া নিয়ন্ত্রণ করা। তুই তো মিডিয়া নিয়ন্ত্রণ ঠিকঠাক করতেছিস, বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়ার হাতে শিকল পরিয়ে দিয়েছিস। এখন তুই নতুন করে বলতেছিস এইটা সেটা ওইটা সেটা, এটা হবে? এটা তো হবে না। ভয় পাচ্ছিস কেন? ভয় পাচ্ছিস? ভয় লাগতেছে? শঙ্কা হচ্ছে যে টেনে হিস্ট্রি ছিঁড়ে ফেলবে? আমি তো বলবো যে 14তম মাসে এসে একটা গভর্নমেন্টের 79 প্রায় 80% অ্যাপ্রুভাল থাকা, ইটস এ শোজ দ্যাট পিপল হ্যাভ এভরি মানে পিপল আর স্যাটিসফাইড উইথ ইটস পারফরমেন্স। 70-80% সমর্থন তোর কোন বাপে দিয়েছে? পাকিস্তান, তুর্কি, ইউএসএ? বাংলাদেশের মানুষ 70% মানুষ সমর্থন করে তোদেরকে। এত মিথ্যা কথা মানুষ কিভাবে বলে? তোর কোন বাপে দিয়েছে 70% সমর্থন? যা হোক, ডক্টর ইউনূস আজকে রাতে হয়তো বা জাতিসংঘের উদ্দেশ্যে রওনা দিবে। তার এই সফরের ব্যয় কত কোটি টাকা আপনারা জানেন? চোখ কপাল উঠবে। তার এই সফরের ব্যয় ধরা হচ্ছে 700 কোটি টাকা, যেটা অতীতের কোন নির্বাচিত সরকারের যত বাজেট ছিল সেই বাজেটকে ওভারটেক করে ফেলেছে। মানে রাষ্ট্রের টাকা কিভাবে ধ্বংস করতে হয়, কিভাবে জলে ফেলতে হয়, সেটা সুদখোর ইউনূস খুব ভালো করে জানে। এই জাতিসংঘ অধিবেশনে গিয়ে রাষ্ট্রের 1 পয়সার উপকার হবে? হবে না, কিচ্ছু হবে না। অথচ 700 কোটি টাকা খরচ করে জামায়াত, এনসিপি, বিএনপির এই টুকাইদেরকে, এই বডিগার্ডদেরকে নিয়ে যাচ্ছে জাতিসংঘ অধিবেশনে। অধিবেশনে ফখরুলের কাজটা কি? অধিবেশনে আবু তাহের, জামাতের যে নায়েবে আমির, তার কাজটা কি? অধিবেশনে আবার নতুন করে যুক্ত হয়েছে জারাপ্পি। মানে টাকা, হ্যাঁ টাকা হয়েছে গিয়া গাছের পাতা ছাকা দিলে পরে, আর বাংলাদেশের মানুষের টাকা মেরে লেটে পুটে চুটে পুটে নিয়ে জাতিসংঘ অধিবেশনে যাইতেছে দলবল নিয়ে। একদম সমস্যা নাই। ইউএসএ তে 10,000 ডিম নিয়ে অপেক্ষা করতেছে মানুষ। শুধু ডিম না, জুতা পেটাও করা হবে এদের উপর। জুতা পেটা পড়বে, আপনারা নিশ্চিত থাকেন, এদেরকে জুতা পেটা করা হবে। ডাস্টবিন শফিক, যতই লম্ফ ঝম্প করো না কেন, তোমার কোনো ছাড় নাই, তোমাকে ভরে দেওয়া হবে সময় মতো। প্রিয় দর্শক, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। ধন্যবাদ।